আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি অ্যাডভেঞ্চার কোচিংয়ের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকেসি কোডিং এভরিডে। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি আসলে সাবস্ক্রাইব করেন নাই, সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। আসলে বেশ কয়েকদিন পরে আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানে একটা থিওরেম আছে যেটা নর্টন থিওরেম নামে পরিচিত। তো নর্টন থিওরেমটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, কিন্তু আসলে পরীক্ষায় খুবই কম আসে। এখন কপালের লিখন না যায় খণ্ডন, এমন একটা কথা আছে নাকি? যদি এসে পড়লো তখন কি করব? একটা কাহিনী ঘটে যাবে না? তো সেই ক্ষেত্রে আমার সর্বপ্রথম কি হবে, একটু নর্টন থিওরেম যদি কঠিন কম আসে তারপর আমরা এটা একটু দেখার চেষ্টা করবো, কারণ কোনো রিস্কে আমি নাই বাবা। রিস্ক নেওয়ার আমার আমার কোনো ধর্ম না। তো সেক্ষেত্রে রিস্কে না গিয়ে আমি আগে নর্টন থিওরেমটা কিভাবে সলিউশন করা যায় সেই বিষয় সম্পর্কে একটু খুঁটিনাটি আলোচনা করব। ফার্স্ট অফ অল আসলে নর্টন থিওরেম বিগত যে করেছিলাম আমরা থেভেনিন থিওরেম করছিলাম। ওই থেভেনিন থিওরেমের বাইরে একটা থিওরেম আছে নর্টন থিওরেম। ওই থেভেনিন থিওরেমের মোটামুটি সিমিলার বলা যায়। যেমন নর্টন থিওরেমে কি কাহিনীটা কি করছে, নর্টন থিওরেমের প্রথম কাহিনী যেটা করছে সেটা হলো যে আসলে থেভেনিন থিওরেমের মতো চারটা স্টেপ, এটা ধাপ পার করতে হবে। যেমন ফার্স্ট স্টেপ কি, লোড রেজিস্ট্যান্স শর্ট করতে হবে। মনে আছে থেভেনিনে করছিলাম মুরব্বীরা, মনে আছে? থেভেনিনে কিন্তু করছিলাম ফার্স্ট স্টেপ লোড রেজিস্ট্যান্স ওপেন, কিন্তু এইখানে লোড রেজিস্ট্যান্স কি করতে হবে, শর্ট করতে হবে। সেকেন্ড স্টেপ হবে শর্টকৃত স্থানের কারেন্ট আইএম নির্ণয় করতে হবে, অর্থাৎ যে স্থানটা শর্ট করবো ওই স্থানে থেকে আসলে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। 3 নাম্বার স্টেপ হলো শর্টকৃত স্থানের রেজিস্ট্যান্স আর নির্ণয় করতে হবে, অর্থাৎ যেই স্থানটা শর্ট করছিলাম ওই স্থানে একটা রেজিস্ট্যান্স পাবো যেটা হলো নর্টন রেজিস্ট্যান্স বা আর এন নামে পরিচিত। 4 নাম্বার স্টেপ হলো আইএন নির্ণয় করতে হবে। ওই বরাবরের মতো থেভেনিন থিওরেমের মতোই আমাদের আইএন নির্ণয় করতে হলে যার এইখানে একটা সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। সার্কিট ডায়াগ্রাম কি হবে, প্রথমে আইএনটা আসবে, তারপরে আর এন আসবে, তারপরে আর এল আসবে। এই আর এন এবং আর এলটা থাকবে প্যারালালে। তাহলে আর আই এল যদি নির্ণয় করতে হয়, অর্থাৎ লোডের কারেন্ট যদি নির্ণয় করতে হয়, তাহলে আমরা এই পয়েন্টে কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করলে কেমন আই এল ইজ ইকুয়াল টু মোট কারেন্ট, এই পয়েন্টে কিন্তু এই আই এন কারেন্টটা আসবে না, আই এন কারেন্ট আসবে, তারপরে মোট কারেন্ট যেহেতু বিপরীত শাখা রেজিস্টার, আমার লোডেরটা নির্ণয় করা আমার ইচ্ছা নাকি, আমার কাজ হলো লোডের কারেন্টটা নির্ণয় করা। তাহলে বিপরীত শাখা হিসেবে আমাদের আসবে কি, বিপরীত শাখা হিসেবে কিন্তু আরেকটা আসবে, মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বিপরীত শাখা রেজিস্ট্যান্স যোগ উক্ত শাখা রেজিস্ট্যান্স। উক্ত শাখা বলতে হবে কি, যেই শাখার কারেন্ট আমরা নির্ণয় করবো। আচ্ছা, এই স্টেপ গুলো বুঝলাম, এখন এইটার ব্যাপক আলোচনা আমরা বুঝবো সরাসরি ম্যাথে গিয়া। দেখি আমাদের একটা ম্যাথ যে আছে, ম্যাথে বলা আছে যে নিম্নের সার্কিটের নর্টন থিওরেম ব্যবহার করে, এই যে সার্কিটটাই নর্টন থিওরেম ব্যবহার করতে বলছে, নর্টন থিওরেম ব্যবহার করে এ বি শাখার ভোল্টেজ নির্ণয় করতে বলছে। এ এবং বি শাখা অর্থাৎ এই 15 ওহমের ভোল্টেজ নির্ণয় করতে বলছে। তো বরাবরের মতো আমরা কি করতে পারি, 15 ওহমের ভোল্টেজ বলতে কি লোড রেজিস্ট্যান্স কোনটা তাহলে হবে, অবশ্যই 15 লোড রেজিস্ট্যান্স হবে। কারণ কি আমরা বলছিলাম যে যার সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করা হবে ওই মামারই লোড ধরে নিতে হবে। কারণ মামাকে দেয় এখন মামা হইলো 15 নম্বরেই লোড ধরে নিতে হবে। এই 15 ওহমের লোড ধরে এইটা নিয়ে আমার কাজ করতে হবে। তাহলে লোড পাইলাম 15, তো প্রথম রেজিস্টার অনুযায়ী আগে যাবে, লোড রেজিস্ট্যান্স শর্ট করতে হবে, অর্থাৎ এই যে 15 এই স্থানটা আমরা কি করবো, শর্ট করবো। তাহলে দেখেন ফার্স্ট স্টেপ লোড রেজিস্ট্যান্স ইজ শর্ট, এই যে এই স্থানটা জাস্ট শর্ট হবে। দেখেন এই সার্কিটটা হুবহু একটা বসানো আছে, 100 ভোল্টের জায়গায় 100 ভোল্ট, 20 ওহমের জায়গায় 20 ওহম, 30 ওহমের জায়গায় 30 ওহম, 25 এর জায়গায় 25, 50 এর জায়গায় 50, জাস্ট এটির ভিতরে 15 ছিল, ওই 15 স্থানটা শর্ট করে দেওয়া হয়েছে। দেখেন 15 স্থানটা শর্ট হয়েছে, এই দেখেন এই স্থানটা কিন্তু কি শর্ট। ফার্স্ট স্টেপ আমরা পাইলাম। সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হলো 2 নাম্বার স্টেপ শর্টকৃত স্থানের কারেন্ট আইএন নির্ণয় করতে হবে, অর্থাৎ যে স্থানটা শর্ট করছি আমরা এই স্থান থেকে আসবে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে, এইখানে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে এই আইএনটা আমাদের নির্ণয় করতে হবে। এখন আসলে এখানে কত কারেন্ট প্রবাহিত হবে এটা একটা বোঝার বিষয়, কারেন্ট কত প্রবাহিত হবে ব্যাপারটা বুঝছেন ভালো করে। এখানে কিন্তু দুইটা সোর্স আছে, দুইটা ভোল্টেজ সোর্স,
তাহলে দুইটা ভোল্টেজ সোর্স থেকে দুইটা কারেন্ট প্রবাহিত হবে, এই নিয়মটা আমরা বলি সুপার পজিশনের নিয়ম। তাহলে আমার কি অবশ্যই যারা সুপার পজিশন পারেন না তাদের জন্য আমার এই ভিডিও না, আগেই বলে দিলাম যারা সুপার পজিশন পারেন না তাদের জন্য আমার এই ভিডিও না, আগে সুপার পজিশন পারতে হবে। তো সুপার পজিশন জানতে হলে কি করতে হবে, এখনই টিকে ত্রিপলি এভরি যে ইউটিউব চ্যানেলটা আছে ওই চ্যানেলটা ঢুকে প্লে লিস্টে ঢুকতে হবে। প্লে লিস্টে ঢুকে দেখবা যে ইলেকট্রিক্যাল সার্কিট 1 লেখা আছে, ওইখানে সুপার পজিশনের আলোচনা দেওয়া আছে, বাবারা গিয়ে দেখে আসো, তারপরে এই নর্টন দেখতে আসো। নাইলে কিন্তু তোমার হাতে করেই এখন পর্যন্ত হয়নি, আগে হাতে করি তারপরে নর্টন, হাতে করি করো তার সুপার পজিশন, মনে থাকো তোমার আগে সুপার পজিশন দেখতে আসো, এখানে কিছু কাজ নেই বাবুরা, যাও। তো যদি সুপার পজিশন দেখে থাকেন তাহলে এখানে আসতেন। সুপার পজিশনের কাজ অনুযায়ী এখন যেহেতু দুইটা সোর্স আছে, দুইটা সোর্স আমরা কি করবো, সুপার পজিশন নিয়ম অনুযায়ী আমরা এইখান থেকে আসলে এই ভোল্টেজ সোর্স থেকে এইখান থেকে একটা কারেন্ট প্রবাহিত হবে, এই ভোল্টেজ সোর্স থেকে এখানে একটা কারেন্ট প্রবাহিত হবে, দুইটা কারেন্টের ব্যালেন্স করে আমরা আইএন পাবো। তাহলে যেহেতু দুইটা ভোল্টেজ সোর্স, আমরা সুপার পজিশন নিয়ম অনুযায়ী যাই, সেকেন্ড এসে ফাইন্ড আউট দ্য আইএন ফোরের 100 ভোল্টেজ অ্যাক্টিভ। যখন 100 ভোল্ট অ্যাক্টিভ দেওয়া হবে তখন আমাদের কি টাইম হবে দেখেন, 100 ভোল্ট যখন অ্যাক্টিভ হবে তখন সার্কিট কিন্তু আমরা দেখতে আলো হবে নাকি। তাহলে 100 ভোল্ট 20 এর জায়গায় আমরা 20 রাখলাম, 25 এর জায়গায় 25, 30 এর জায়গায় 30, বাকি যে ভোল্টেজ সোর্স গুলো থাকবে ওইগুলো শর্ট হবে আর কারেন্ট সোর্স থাকলে ওপেন হবে, সুপার পজিশনের কথা বলা আছে। তাহলে এই যে বাকি ভোল্টেজ সোর্স আছে 50, তাহলে এই স্থানটা কি হবে, শর্ট হবে। আর আমাদের আইডিটা হলো, তাহলে আমাদের আসলে দুইটা ভোল্টেজ সোর্স থেকে দুইটা কারেন্ট পাবো। তাহলে প্রথম আইএন পের আইএন, যেই জায়গায় শর্ট করছে ওই জায়গা থেকে কারেন্ট কত গেছে এই স্থানের আইএন লাইনটা আমাদের বের করতে হবে। তাহলে সর্বপ্রথম আমার সার্কিটের টোটাল কারেন্ট বের করতে হবে। টোটাল কারেন্ট কত, টোটাল কারেন্ট হলো আইটি ইকুয়াল টু ভিটি ডিভাইডেড বাই আর, অর্থাৎ কারেন্ট বের করতে হলে টোটাল রেজিস্ট্যান্স থাকবে। তাহলে আমার সর্বপ্রথম কাজ হলো টোটাল রেজিস্ট্যান্স বের করা। টোটাল রেজিস্ট্যান্স কি দেখেন, ভোল্টেজ সোর্সের বিপরীত দিক থেকে দুইটা 25 আর 30 কি সাথে প্যারালাল, এখন যদি এটা না বুঝতে তাহলে খবর নাই, কারণ কি তার সিরিজ চালানো আগে চিন্তা হবে, ওটা ওই আঁকা কিনে তো বেরিয়ে রাখতে হবে, এটা কিন্তু করার নেই। তাহলে সিরিজ চালানো আগে চিন্তা, ঠিক আছে। তাহলে 25 এবং 30 চালালাম, কোনো সম্ভব নাই, 25 পারলাম 30, তারপরে সেটা যদি সিরিজে থাকবে 20, যোগ হলো 20। তাহলে আমরা এই সলিউশন করলে আমরা পাচ্ছি 33.63 ওহম রেজিস্ট্যান্স। তাহলে টোটাল কারেন্ট পাবো কি ভি ডিভাইডেড বাই আর, সার্কিটের ভোল্টেজ কত 100 ভোল্ট আর রেজিস্ট্যান্সের মান কত, রেজিস্ট্যান্স ফাইন হলো 33.63। তাহলে এই ক্যালকুলেশন করলে আমরা অলমোস্ট পাচ্ছি 2.97 এম্পিয়ার কারেন্ট। এই যে এই টোটাল সার্কিট টুকুর কারেন্ট হলো 2.97 এম্পিয়ার। এখন আমরা আসলে দেখবো কারেন্টটা আসলে কোন দিক থেকে কোন দিকে আসতেছে, ঠিক আছে, কারেন্টটা আসলে কোন দিক থেকে কোন দিকে আসতেছে। আচ্ছা, প্রথমে একটু সার্কিটের ভুল হয়েছিল, সেটা একটু কারেকশন করা হয়েছে, আবার একটু সার্কিটটা ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। তো এখন আমরা আসি আসলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে। আমরা জানি কারেন্ট এখন আসলো কত, টোটাল কারেন্ট পাইলাম 2.97 এম্পিয়ার। এখন এই 2.97 এম্পিয়ার দেখেন সার্কিটের আসলে এই পজিটিভ দিক যেটা বড় দাগ যেটা ওই দিকে চলা শুরু করবে। দেখেন 2.97 কারেন্ট কিন্তু এই পয়েন্ট পর্যন্ত আসবে, এই পয়েন্ট পর্যন্ত কারেন্ট আসলো কত 2.97 এম্পিয়ার। এই 2.97 এম্পিয়ার কারেন্ট এই করে আসার দুইটা কিন্তু ভাগ হয়ে যাবে নাকি, দুইটা ভাগ হবে কোথায়, 30 এর দিকে একটা কারেন্ট যাবে আর হলো 25 এর দিকে একটা কারেন্ট যাবে নাকি। তাহলে 30 এর দিকে একটা কারেন্ট যাচ্ছে, 25 এর দিকে একটা কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা এই পয়েন্টে কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করে আসলে 25 এর দিক থেকে যে কারেন্টটা যাবে ওই কারেন্টটাই কিন্তু আইএম হয়ে এইদিকে যাবে নাকি। তাহলে আমরা কিন্তু অবশ্যই 25 এর কারেন্টটা নির্ণয় করব, 25 এর কারেন্টটা নির্ণয় করা মানে হলো আইএম প্রাইম নির্ণয় করা। তাহলে আমরা কি করতে পারি, এই পয়েন্টে কারেন্ট ডিভাইডার রুলস ইউজ করি। কারেন্ট ডিভাইডার রুলস ছিল কি, মোট কারেন্ট। দেখেন মোট কারেন্ট আসলে এই পয়েন্টে মোট কারেন্ট কত 2.97 এম্পিয়ার দিলাম মোট কারেন্ট ইনটু কি বিপরীত শাখার রেজিস্ট্যান্স। দেখেন কারেন্টটা কিন্তু ভাগ হয়েছে দুইটা শাখায়, একটা হলো 25 এর দিকে আর একটা হলো কত দিকে 30 এর দিকে, একটা 25 এর দিকে আর একটা 30 এর দিকে। এখন মোট কারেন্ট আমরা বলতে পারি 2.97। এখন শাখা দুইটা, একটা মান আমরা বের করব, বাকি যেটা থাকবে ওইটা বিপরীত শাখা। তাহলে মান বের করতেছি কার 25 এর, তাহলে বাকি এক শাখা আছে কত 30। তাহলে আমরা কি বলতে পারি, মোট কারেন্ট কিন্তু বিপরীত শাখা রেজিস্ট্যান্স। দেখেন বিপরীত শাখা বলতে আমরা 25 এর মান বের করতেছি, বিপরীত শাখা আছে কত তাই 30। তাহলে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বিপরীত শাখা রেজিস্ট্যান্স যোগ উক্ত শাখা রেজিস্ট্যান্স। বিপরীত শাখা কত, বিপরীত শাখা 30 আর উক্ত শাখা বলতে কি আমি যেই শাখার মান নির্ণয় করতে চাইতেছি, কোন শাখার মান নির্ণয় করতে চাইতেছি, অবশ্যই 25 এর শাখার মান নির্ণয় করতে চাইতেছি, এই যে এই দিকের শাখার মানটা নির্ণয় করতে চাইতেছি। এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে আইএন প্রাইম
1.62 এম্পিয়ার পাচ্ছি। তাহলে এখান থেকে কত কারেন্ট গেল 1.62। যখন আমার 100 ভোল্ট অ্যাক্টিভ হবে তখন 1.62 এম্পিয়ার কারেন্ট আসলে এই স্থান থেকে যাবে। এখন ভোল্টেজ সোর্স তো আরেকটা আছে, 50 ভোল্টের একটা সোর্স আছে। তো যখন 50 ভোল্ট আমরা অ্যাক্টিভ করব তখন আসলে কাহিনীটা কি ঘটে সেটা দেখি। তাহলে আমরা বলতে পারি 50 ভোল্টেজ অ্যাক্টিভ, 50 ভোল্ট যখন অ্যাক্টিভ করব তখন আমাদের এই 50 ভোল্টের স্থানটা থাকলো, সার্কিট থেকে দেখি 50 ভোল্টের স্থানটা থাকলো, তারপরে এই আইএনটুকু থাকলো, 25 এর জায়গায় 25টা থাকলো, 30 এর স্থানে 30 থাকলো, 20 এর স্থানে 20টা থাকলো। জাস্ট এই যে বাকি যে ভোল্টেজ সোর্সটা আছে এই স্থানটা শর্ট করতে হবে, শর্ট করলাম। এখন আরটি, এখন এইখানে টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে বড় বড় মতো। টোটাল রেজিস্ট্যান্স কি, ভোল্টেজ সোর্সের বিপরীত দিক থেকে দুইটা 20 আর 30 প্যারালাল আছে, কোনো সন্দেহ নাই। তাহলে আমরা বলতে পারি 20 প্যারালাল 30, 20 প্যারালাল 30, সেটার সাথে 25 আছে সিরিজে, তাহলে প্লাস দিতে পারি আমরা 25। তাহলে অলমোস্ট আমরা এতটুকু সলিউশন করলে এটা টোটাল রেজিস্ট্যান্স প্লাস হলো 37 ওহম। তাহলে 37 ওহম যদি টোটাল রেজিস্ট্যান্স পাই, এই সার্কিটের জন্য টোটাল কারেন্ট পাবো না আগের মতো। তাহলে টোটাল কারেন্ট IT কি V ডিভাইডেড বাই R। ভোল্টেজের মান কত 50 আর রেজিস্ট্যান্সের মান পাইলাম হলো 37, 50 ভাগ 37, অলমোস্ট আমরা পাচ্ছি 1.35 এম্পিয়ার নাকি। এখন এই যে স্থানে শর্ট করা হয়েছিল ওই স্থান থেকে এখন যে কারেন্টটা পাইতে হবে দ্বিতীয় ভোল্টেজ সোর্স থেকে, এইটার আমরা বলবো IN ডবল প্রাইম, অর্থাৎ এইখানে যে কারেন্টের মান পাবো IN ডবল প্রাইম। তাহলে আমরা বলতে পারি IN ডবল প্রাইম ইজ ইকুয়াল টু কত 1.35 এম্পিয়ার। কেন মোট কারেন্টটাই কেন হলো দেখেন, আসলে কারেন্টটা কিন্তু এখানে চলা শুরু করবে কত 1.35 এম্পিয়ার কারেন্ট এখানে চলা শুরু করবে। এখন এই 1.35 এম্পিয়ার কারেন্ট এখানে আসার পরে এই দিকে একটা ভাগ হবে আর এই দিকে একটা ভাগ হবে। দেখেন এই দিকের কারেন্ট কিন্তু এই পয়েন্টে আসবে মাসবি, আর এই দিকে যে কারেন্টটা ভাগ হইলো সেটাও কিন্তু এই পয়েন্টে আসবে। দুইটা মিললে একসাথে এই IN এর এই স্থান থেকে নেগেটিভের কাছে ডিসচার্জ হবে নাকি। তাহলে ব্যাপারটা কত ইজি, দুইটা কারেন্ট এই পয়েন্টে ভাগ হইছে, আবার এই পয়েন্টে এসে দুইটা মিলছে, দুইটা মিলে একসাথে IN এর এখান থেকে গেছে। তাহলে টোটাল কারেন্ট কিন্তু IN এর এখান থেকে যাচ্ছে। তাহলে IN ডবল প্রাইম ইজ ইকুয়াল টু এখানে কারেন্টটা যাচ্ছে কোন দিকে, অবশ্যই এখান থেকে কিন্তু এই দিক থেকে ভাগ হয়ে এই নিচের দিকে যাচ্ছে নাকি। তাহলে এই নিচের দিকে যাওয়ার জন্য আমরা কি করলাম, এই নিচের দিকে আমরা ডিরেকশনটা দিয়ে নিলাম যে 1.35 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে কোন দিকে, নিচের দিকে। আগের কারেন্টটা গেছে কোন দিকে, আগের কারেন্টটা কি গেছে 1.62। যেখানে কারেন্ট তো আমরা জানি এই পজিটিভ থেকে চলা শুরু করছে, এই দিকে যে কারেন্ট গেছিল সেটা কি IN এর এখান থেকে কিন্তু এই নিচের দিকে এদিকে গেছিল নাকি, নিচের দিকে কিন্তু গেছিল। নিচের দিকে গেলে এখানে ডিরেকশন হচ্ছে নিচের দিকে। তাহলে দেখেন এই 1.62 IN এর একটা মান, IN এর দ্বিতীয় মান হলো 1.35, দুইটার ডিরেকশনই কিন্তু নিচের দিকে আছে, এটাও নিচের দিকে এটাও নিচের দিকে। তো দুইটার ডিরেকশন যদি একই দিকে হয় তাহলে আমরা কি করে যোগ করি। এখন IN এর প্রপার মান বের করতে হলে কি করতে হবে, দুইটা ভোল্টেজ সোর্সের ডিরেকশন একই দিকে হওয়ার কারণে আমরা কি করব, যোগ করব। তাহলে IN ইজ ইকুয়াল টু কি আসছে 1.35 এর লাগে যোগ করতে পারি কি 1.62, এখান থেকে 1.62 আর এখান থেকে পাচ্ছি হলো 1.35, দুইটা যোগ করে তাহলে আমরা IN এর মান পাইলাম। সেকেন্ড স্টেপ শেষ। সেকেন্ড স্টেপের পর আসতে পারি থার্ড স্টেপে। থার্ড স্টেপে কাহিনীটা কি করা হয়েছে, থার্ড স্টেপে বলা ছিল যে শর্টকৃত স্থানের রেজিস্ট্যান্স RN নির্ণয় করতে হবে। শর্ট করছিলাম কোন স্থানটা, এই স্থানটা করছিলাম, অর্থাৎ এই স্থানে একটা RN পাবো। দেখেন এই স্থানে আমরা RN পাইছি। বাকি যে সোর্স গুলো থাকবে, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কারেন্ট সোর্স থাকলে ওপেন, ওই একই নিয়ম মারতে থাকবে, খালি কোনো কথা নাই। তাহলে এই স্থানে এই ভোল্টেজ সোর্স থাকলে কি করতে হবে, শর্ট করতে হবে, কারেন্ট সোর্স থাকলে ওপেন করতে হবে। এই স্থানে আমরা RN পাবো। দেখেন এই স্থানে RN পাইছি, ভোল্টেজ সোর্সের স্থানটা কি হয়েছে, শর্ট হয়েছে। 25 এর জায়গায় 25 থাকলো, 30 এর জায়গায় 30 থাকলো, 20 এর জায়গায় 20 থাকলো, এবং এই যে ভোল্টেজ সোর্সের স্থানটা কি হলো, শর্ট হয়ে গেল। ক্লিয়ার। এখন আমরা RN পাইতে হলে কি করতে হবে, 20 এর সাথে 30 প্যারালাল থাকবে, 25 থাকবে সিরিজে। তাহলে আমরা বলতে পারি 20 প্যারালাল 30 যোগ হলো 25। তাহলে টোটাল রেজিস্ট্যান্স RN এর মান পাচ্ছি হলো 37 ওহম। এখন লাস্ট স্টেপ, 4 নাম্বার স্টেপে ছিল IL নির্ণয় করতে হবে নিম্নের সার্কিট অবলম্বনে। এই সার্কিটের অবলম্বন করে IL টা নির্ণয় করতে হবে। তাহলে এই সার্কিটটা আঁকি। দেখেন এই একটা চিহ্ন ছিল, চিহ্ন দিলাম, এই RN ছিল, RN এর জন্য একটা রেজিস্ট্যান্স দিলাম, RL ছিল, RL এর জন্য একটা রেজিস্ট্যান্স দিলাম। এখন এই IN এর মান পাইলাম কত, IN এর মান কিন্তু আমরা যার যে মানগুলো পাইছি ওইগুলো বসাই। IN এর মান কিন্তু আমরা পাইছি 2.97। তাহলে IN ছিল এই স্থানে বসাইলাম আমরা 2.97। ক্লিয়ার। তারপরে RN এর মান পাইলাম কত, RN এর মান কিন্তু পাইলাম আমরা অলমোস্ট 37। তাহলে RN ছিল এই স্থানে আমরা জাস্ট 37 বসাইলাম। ক্লিয়ার।
এখন RL মানে কি লোড রেজিস্ট্যান্স, যেই রেজিস্ট্যান্সের মানটা আমরা শর্ট করছিলাম প্রথমে, একদম পূর্বে ফিরে যেতে হবে। পূর্বে যে রেজিস্ট্যান্সের মানটা আমরা শর্ট করছিলাম ওইটাই মূলত আমরা বলতে পারি RL বা লোড রেজিস্ট্যান্স। কারে শর্ট করছিলাম? এই 15 স্থানটা শর্ট করছিলাম, তাহলে RL মানে কি 15 ওহম, তাহলে RL এর স্থানে আমরা 15 ওহম বসাইতে পারি। এখন আমরা সূত্রে আসি, IL এর ফর্মুলা কি? IL ইনটু RL ডিভাইডেড বাই RL প্লাস RL, অর্থাৎ কি 2.97 into 37 divided by 37 plus 15। কারণ কি আপনি যদি নরমালি কারেন্টের রুলস এরিয়া আমরা ইউজ করেন তাহলে দেখেন কারেন্টটা এইখানে আসছে, আসার পরে এইদিকে একটা গেছে, এইদিকে একটা গেছে, মোট কারেন্ট কত? 2.97 ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। আপনি লোডের কারেন্ট জানবেন, আইএল জানবেন, মানে কি লোড কারেন্ট অর্থাৎ 15 কারেন্ট জানবেন, তাহলে মোট কারেন্ট 2.97 ইনটু কি বিপরীত শাখার রেজিস্ট্যান্স। এই শাখাটা যদি জানি তাহলে আর বিপরীত শাখা থাকে কত? 37। তাহলে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স যোগ উক্ত শাখা। উক্ত শাখা বলতে কি আমি যার মানটা নির্ণয় করতে চাচ্ছি, উক্ত শাখা বলতে হলো 15। তাহলে আমরা 2.11 অ্যাম্পিয়ার পাচ্ছি, অর্থাৎ লোডের কারেন্টের মান পাইলাম 2.11 অ্যাম্পিয়ার। কিন্তু এইখানে একটা খেলা খেলে দিছে যে এই শাখার ভোল্টেজ, অর্থাৎ কি 15 ভোল্টেজ ড্রপটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে ভোল্টেজ যদি পাইতে হয় ভি যুগলকে আমরা কি জানি? IR, যেহেতু লোডের ভোল্টেজ নির্ণয় করতে বলছে তার মানে কি VL IL RL, অর্থাৎ কারেন্ট, লোড কারেন্ট এবং লোড রেজিস্ট্যান্সের গুণফলই হলো ভোল্টেজ। তাহলে আমরা VL বলতে পারি IL RL। IL এর মান পাইলাম কত? IL এর মান কিন্তু পাইছি 2.11 কিন্তু RL বলতে কি লোড রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্সের মান পাইছি কত? লোড রেজিস্ট্যান্স কিন্তু 15, তাহলে লোড রেজিস্ট্যান্স বসাইলাম 15। এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে অলমোস্ট 31.699 ভোল্ট আমরা পাচ্ছি। এইটাই মূলত অ্যানসার, এই ভোল্টেজটা আমাদের নির্ণয় করতে বলছে। তো দেখেন এই প্রসেস অনুযায়ী আগাইলে আসলে কোনো কিছুই কঠিন না। আবার যদি ব্যাপার বুঝছেন, আপনি যদি আগের ভিডিওগুলো না দেখেন তখন বলবেন যে আসলে কোনো কিছুই সহজ না। তাহলে সর্বপ্রথম আপনার আগের ভিডিওগুলো দেখতে হবে, তারপরে বাদ বাকি আইসা আমার সাথে কথাবার্তা বললেন, মানে আমার ইউটিউব চ্যানেলের সাথে এসে কথাবার্তা বললেন। আগের ভিডিওগুলো যদি আপনি দেখে আসেন তাহলে আমি 100% বলতে পারি যে আপনার কোনোখানে আপনার বাঁচবেন, আপনি সবগুলো পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।